নমস্কার। আপনারা শুনছেন সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত স্নেহধন্যা উপন্যাসখানির শেষ পর্ব। বিমানটি বার কয়েক পাক খেল আকাশে। আম্মা যে জল ঢেলে নিভিয়ে দিয়েছেন উনানটা, আয়ারজি দম বন্ধ করে পড়ে আছেন খড়ের গাদায়। প্লেন তিনটি মিলিয়ে গেল দিগন্তে। সন্তর্পণে খড়ের গাদা থেকে এবার উঠে এলেন এসে আয়ার, আজাদ হিন্দ সরকারের প্রচার সচিব। কর্নেল চ্যাটার্জি বলেন, আরতি, চায়ের মগটা আগে আইয়ার ভাইকে দাও। খড়ের গাদায় দম বন্ধ করে বেচারি এতক্ষণে হাঁপিয়ে উঠেছে। পোশাক পরিচ্ছদ সম্বন্ধে আইয়ার সাহেবের খুব নজর। প্রাণের চেয়েও প্যান্টিক্রিজ ওর কাছে প্রিয়। তিনি পোশাক থেকে খড়ের কুচো বেছে ফেলতে ব্যস্ত ছিলেন। তাড়াতাড়ি বলেন, না না, আমাকে নয়, আগে নেতাজিকে দাও। নেতাজি ইরেজারটা নামিয়ে রেখে হাতটা আমার দিকে বাড়িয়ে দেন। বলেন, আমি জানতাম যে পিঁপড়ে গুড়ের নাগরি থেকে উঠে আসে বাসায় ফিরে সে আর কিছু খেতে চায় না। একটু মুখ চাওয়াচাওয়ি, তারপর বক্রোক্তিটা সকলেই একসঙ্গে বুঝে ফেলে। হো হো করে হেসে ওঠে সকলে। আইয়ারও হাসতে হাসতে বলেন, যা খিদে পেয়েছে স্যার, গরুর মতো খড়ই চিবোতে ইচ্ছে করছে এখন। আমি কোনো ক্রমে হাসি চেপে সেই অখাদ্য চায়ের মগটা বাড়িয়ে ধরি নেতাজির দিকে। নেতাজি তাতে একটি চুমুক দিয়ে বলেন, আরতি, তুমিও তো খ্রিশ্চান নয়? তুমিও তো, কথাটা ঠিক বুঝে উঠতে পারি না। মাথা নেড়ে সায় দিলাম। কর্নেল চ্যাটার্জির দিকে তাকিয়ে নেতাজি বললেন, আরতিকে দেখলেই আমার ভারতীয় কথা মনে পড়ে যায়। রেঙ্গুনের মিস ভারতী জোসেফ। কর্নেল চ্যাটার্জি চেনেন নাকি মেয়েটিকে? কর্নেল চ্যাটার্জি মাথা নেড়ে বলেন, না স্যার, রেঙ্গুনের মিস ভারতী জোসেফ কোথায় দেখেছি বলুন তো? নেতাজি চায়ের মগে আর একটা চুমুক দিয়ে রহস্যভরা দৃষ্টিতে নমিতার দিকে তাকিয়ে বললেন, তুমি চিনতে পারো নমিতা? নমিতাদিও বেশ অবাক হয়ে যান। রেঙ্গুন শহরের মিস ভারতী জোসেফ নামে কাউকেই চিনতে পারি না আমরা কেউ। নেতাজি হেসে বলেন, অন্তত নমিতা চিনতে পারবে ভেবেছিলাম, আর কেউ তাকে চেনে না। হঠাৎ সরস্বতীবাই গাড়িওয়াল বলে ওঠেন, আমি তাকে চিনি নেতাজি, পথের দাবির ভারতী জোসেফ। কর্নেল, পরে মেজর জেনারেল হয়েছিলেন যিনি। কর্নেল চ্যাটার্জি অস্ফুটে বলে ওঠেন, ও। তোয়ালে দিয়ে মুখটা মুছতে মুছতে নেতাজি বলেন, নমিতা, অবাঙালি একটি মহিলার কাছে হেরে গেলে তো। নমিতা চকিতে একবার আম্মাজির দিকে তাকিয়ে নিয়ে অস্ফুটে বললে, না না, আমি বাস্তবের কোনো ভারতী জোসেফের কথা ভাবছিলাম। নেতাজি বলেন, অর্থাৎ তুমি বলতে চাও পথের দাবির নাম তুমিও শুনেছ? নমিতাদি জবাব দেয় না, পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে নেতাজির দিকে। পথের দাবি নিশ্চয়ই কোনো গ্রন্থ, কিন্তু সেটা কী জাতীয় গ্রন্থ জানা ছিল না আমার। তবু মনে হলো প্রচণ্ড আঘাত পেয়েছে নমিতাদি নেতাজির ওই প্রশ্নে। যেন কোনো ধর্মনিষ্ঠ খ্রিস্টানকে বলা হচ্ছে, বাইবেলের নাম তুমিও শুনেছ। চায়ের মগটা শেষ হয়ে গিয়েছিল, সেটা নামিয়ে রেখে নেতাজি এবার একটি সিগারেট ধরালেন। কাঠিটাকে নেড়ে নেড়ে নিভিয়ে দিয়ে আবার নমিতাদিকেই বলেন, পড়েছ পথের দাবি? নমিতা সেনগুপ্তার চোখে পলক পড়ছে না, যেন অত্যন্ত অপমানিত হয়েছে, যেন সে এবার শোধ নেবে। আমি রীতিমতো ঘাবড়ে যাই কিছু না বুঝেই। শেষকালে নমিতাদি বেফাঁস কিছু বলে ফেলবে না তো রাগের মাথায়? নমিতাদি গম্ভীরভাবে বলে, শুধু পড়েছি নয়, মুখস্থও আছে, শুনবেন? তারপর কারো কোনো অনুমতির অপেক্ষা না করেই সে অনেকখানি আবৃত্তি করে গেল মূল বাংলা ভাষায়। আমরা কেউ কিছুই বুঝতে পারছি না। দেখলাম ধীরে ধীরে নেতাজির চোখ দুটি বন্ধ হয়ে গেল, যেন ধ্যানস্থ হয়ে পড়লেন তিনি। ডান হাতে ধরা আছে জ্বলন্ত একটা সিগারেট, অনেকটা ছাই জমেছে তাতে, যে কোনো সময়ে ওর প্যান্টের ওপর ঝরে পড়তে পারে। নেতাজি নির্বাক, নিস্পন্দ।
নমিতাদি গম্ভীর উদাত্ত কণ্ঠে এক নাগাড়ে আবৃত্তি করে চলেছে। কবিতা নয়, গদ্য। কী বলছে জানি না, কিন্তু ওর বাচনভঙ্গি দেখে মনে হচ্ছে পাঠ নয়, আবৃত্তিও নয়। ওই ধ্যান স্তেমিত প্রস্তর কঠিন শ্রোতাটিকে লক্ষ্য করে সে যেন একটি অভিনন্দন বাণী পাঠ করে চলেছে, যেন পাঠ নয়, প্রশস্তি। অদ্ভুত কটি মুহূর্ত। উন্মুক্ত নির্জন প্রান্তরে জনবসতি শূন্য গ্রামের প্রান্তে কটি রবার গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে এক আত্মগোপনকারী সেনাদল। সমস্ত চরাচর স্তব্ধ, মৌন। মাথার উপরে দূর নীলাকাশে চক্রাকারে পাক খাচ্ছে সেন সন্ধানী কয়েকটি শত্রু বিমান। আর সেই পরিবেশে দুর্বোধ্য ভাষায় কি যেন মন্ত্রপাঠ করে যাচ্ছে নমিতা সেনগুপ্তা অশ্রু আর্দ্র কণ্ঠে। আবৃত্তি সমাপ্ত হলো। কর্নেল চ্যাটার্জি একটু সেন্টিমেন্টাল। চোখ থেকে চশমাটা খুলে ফেলে হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা মুছে নেন। এপাশে ফিরে দেখি আম্মাজিও আঁচলে মুখ মুছছেন। জীবনে সেই প্রথম দেখলাম নেতাজি লজ্জা পেয়েছেন। হ্যাঁ, আবৃত্তির একটি শব্দও আমি বুঝতে পারিনি, কিন্তু এটুকু হলপ করে বলতে পারি যে তার টকটকে ফর্সা মুখটা যে এমন লাল হয়ে উঠেছে, সেটা শুধু উত্তেজনায় নয়, আর অন্য কোনো অনুভূতিতে। আবৃত্তি শেষ হলো না আকাশে বাতাসে তার অনুরণন। আমরা অধিকাংশই কেউ কিছু বুঝতে পারিনি। যে কজন বুঝেছে তাদের অনুভূতি যেন আমাদের মধ্যে সংক্রামিত হয়ে গেল। নেতাজি প্রথম নড়ে চড়ে বসলেন, বললেন, একটু ভুল হয়েছে তোমার। মূল গ্রন্থে লাইনটা ছিল, সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয়। সে কথার কেউ জবাব দিল না, না নমিতা, না আম্মাজি, না কর্নেল চ্যাটার্জি। কিন্তু তাদের মুখ দেখে আমার মনে হলো নেতাজি উদ্ধৃতিকে ভুল করেছেন, নমিতাদি কিছু ভুল বলেনি। রহস্যটা কি? এখন বুঝতে পারি। পরে নমিতাদি অনুবাদ করে শুনিয়েছিল প্যাসেজটা। বলেছিল, তুমি তো আমাদের মতো সোজা মানুষ নও। তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ, তাই তো দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না। ভিস্তিতে চড়িয়া তোমাকে কাবুল নদী পার হইতে হয়। তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ। দুর্গম পাহাড় তোমাকে ডিঙাইয়া চলিতে হয়। কোন বিস্তৃত অতীতে তোমারই জন্য প্রথম শৃঙ্খল রচিত হইয়াছিল। কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হইয়াছিল। সেই তো তোমার গৌরব। তোমাকে অবহেলা করিবে কার সাধ্য? এই যে অগণিত প্রহরী, এই যে বিপুল সৈন্যভার, সে তো কেবল তোমারই জন্য। দুঃখের দুঃসহ গুরুভার বহিতে পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্কন্ধে অর্পণ করিয়াছেন। তুমি মুক্তিপথের অগ্রদূত। পরাধীন দেশের হে রাজবিদ্রোহী, তোমাকে শত কোটি নমস্কার। আহারাদি মিটতে সেই যার নাম বেলা ৩টে। কাল সারা রাত ঘুম হয়নি, আজও হবে না। নেতাজি ঘণ্টাখানেক ঘুমিয়ে নিলেন, আমরাও। বেলা ৪টের সময় ঘুম থেকে উঠে দেখি একটা মানচিত্র নিয়ে নেতাজি গভীর অভিনিবেশে কি যেন দেখছেন। একটু পরে তিনি একজন স্টাফ অফিসারকে ডেকে আদেশ করলেন তিনি যেন মোটর সাইকেল নিয়ে তখনই চলে যান পদব্রজে আগত যানবাহন বাহিনীর কাছে। মেজর রাতুরির পরিচালনায় আমাদের পিছন পিছন হাঁটা পথে তারা আসছে। তাদের জানাতে হবে তারা যেন রেঙ্গুন পেগু সড়ক ছেড়ে রেলওয়ে লাইন ধরে আসে, কারণ শত্রু সৈন্যের অগ্রগতি এবং বিভিন্ন ইউনিটের সমাবেশ দেখে নেতাজি আশঙ্কা করছেন যানবাহন দল ওই তেমাথার মোড় অতিক্রম করবার আগেই শত্রুপক্ষের ট্যাঙ্ক ওখানে পৌঁছে যাবে। পরে শুনেছি এই নির্দেশনামা যদি তিনি না পাঠাতেন তাহলে আমাদের ৬০০ সৈনিকের মৃত্যু হতো অবধারিতভাবে। এ আদেশ পেয়ে মেজর রাতুরি সড়ক ছেড়ে মাঠের রাস্তা ধরেছিলেন। শুনেছি তারা রেঙ্গুন পেগু সড়ক ত্যাগ করে যাবার কয়েক মিনিট পরেই সেখানে ব্রিটিশ ট্যাঙ্কের আবির্ভাব ঘটে। এই সব কথা যখন ভাবি
তখন মনে পড়ে আমাদের নেতাজি দেরাদুনে, স্যান্ডহার্স্টে বা দুনিয়ার কোনো সামরিক বিদ্যায়তনে শিক্ষালাভ করেননি। তখন অবাক হয়ে যায়, কেমন করে যুদ্ধক্ষেত্রে তিনি এমন সব সিদ্ধান্ত নিয়েছেন যা পাকা সমরনায়কদের খেয়াল হয়নি। এ কি ঈশ্বর দত্ত ষষ্ঠ ইন্দ্রিয়ের অনুভূতির ব্যঞ্জনা, নাকি অলৌকিক প্রতিভার লক্ষণ? সন্ধ্যা 6টার সময় আমরা নবীন উদ্যমে যাত্রা শুরু করলাম। নেতাজি কেবলই এদিক ওদিক ছুটছেন, কোন গাড়ি আগে যাবে, কে পরে যাবে, সমস্ত দেখাশোনা করছেন। এসব কাজের জন্য সুদক্ষ সমন্বয়কদের উপর দায়িত্ব দেওয়া আছে। তারা প্রত্যেকেই অত্যন্ত কর্মদক্ষ অফিসার। নিয়মানুবর্তিতায় নেতাজির প্রগাঢ় বিশ্বাস। নিজেও তিনি জেনারেল কিয়ানির আদেশে উঠছেন, বসছেন। কিন্তু যেখানে তার অনুচরদের নিরাপত্তার প্রশ্ন জড়িত, সেখানে সব কিছু তিনি নিজে চোখে একবার না দেখে নিলে স্বস্তি পাচ্ছিলেন না। হঠাৎ খুব জোরে বৃষ্টি নামল। আমরা সবাই একেবারে ভিজে গেছি, নেতাজিও। জাপানিদের শত শত লরি ওয়ার দিকে ছুটে চলেছে। ব্রিটিশ ট্যাঙ্কের সম্মুখে পড়বার আগেই তারা সিত্তাং নদী অতিক্রম করতে যেতে চায়। কাদায় গাড়ির চাকা বারবার ফেসে যাচ্ছে। চাকার তলা তক্তা পেতে দিয়ে বড় বড় কাদার পার হতে হচ্ছে। পথে একটা ছোট নালা পড়ল। আমরা সেখানে পৌঁছে দেখি সামনে নেতাজির গাড়িটা জলের মধ্যে ডুবে যাচ্ছে। প্রথমটায় আমরা আতঙ্কে আর্তনাদ করে উঠেছিলাম, কিন্তু পর মুহূর্তে দেখি গাড়িতে নেতাজি নেই। তিনি পাড়ে দাঁড়িয়ে অন্যান্য গাড়ির চালককে নির্দেশ দিচ্ছেন চোরাবালির পথ এড়িয়ে যাবার জন্য। অল্প পরে নেতাজির গাড়িখানাকে চেন বেঁধে টেনে তোলা হলো। আবার শুরু হলো আমাদের যাত্রা ওয়ার দিকে। ইতিমধ্যে শত শত জাপানি লরিতে রাস্তার উপর রীতিমতো জট পাকিয়ে গেছে। সম্মুখ গতিতে চলেছি আমরা। দলপতি কর্নেল কিয়ানির আদেশে আমাদের লরিগুলিকে পাকা সড়ক ছেড়ে কাঁচা রাস্তায় নামানো হলো। মাঠ পার হয়ে আড়াআড়ি আমাদের নদীর কিনারায় যেতে হবে। কিন্তু একটু আগেই বৃষ্টি হয়ে গিয়েছে। পথ কর্দমাক্ত, পিচ্ছিল। গাড়ির স্টিয়ারিং ঠিক থাকছে না, মাতালের মতো ট্রাকগুলো টলছে। লেফটেন্যান্ট থিভার্স আমাদের গাড়িগুলি থামিয়ে মেয়েদের নেমে পড়তে বললেন। ড্রাইভার বরং খালি গাড়ি চালিয়ে নদীর কিনারায় যাক, আমরা হেঁটেই যাব। কিন্তু সে হাঁটু সমান কাদার ভিতর কি হাঁটাই যায় ছাই? এতক্ষণে বেশ অন্ধকার হয়ে গেছে। শুক্লপক্ষের চাঁদ অস্ত গিয়েছে। 4-5 হাত দূরের মানুষ আর চেনা যাচ্ছে না। সামনের মেয়েটির পদশব্দ লক্ষ্য করে গড্ডলিকা প্রবাহে হাতড়ে হাতড়ে কোথায় চলেছি কে জানে। বার তিনেক আছাড়ও খেলাম, সর্বাঙ্গে কাদা লাগলো। তা লাগুক, তখনই উঠে দাঁড়াতে হচ্ছে, না হলে পেছনের মেয়েটি অজান্তে মারিয়ে চলে যাবে। অবশেষে এসে পৌঁছনো গেল ওয়া নদীর পশ্চিম পাড়ে। রাত তখন 2:30। কিন্তু কেমন করে এই সহস্র মানুষ আর শত শত লরি ওপারে যাবে? নদীতে একটি মাত্র ফেরিঘাট, একটি ভেলা বা বার্জ। নেতাজি নদীর পারাপারের ব্যবস্থাপনা এক নজর দেখে নিলেন। তাকিয়ে দেখলেন অপেক্ষমান লরির সংখ্যার দিকে। মনে মনে কি যেন হিসাব করে বললেন, লরি এপারেই থাক, আমাদের সাঁতরে ওপারে যেতে হবে। দিনের আলো ফুটলে নদীর এই ঘাট হবে শত্রু বিমানের পক্ষে এক লোভনীয় টার্গেট। রাত থাকতেই আমাদের ওপারে যেতে হবে। মেজর জেনারেল ফসলি বললেন, আমরা না হয় সাঁতরে পার হব, কিন্তু মেয়েরা? নদীর গভীরতা কত? তৎক্ষণাৎ একটি জওয়ান নেমে গেল জলে। মিনিট 10 পরে ফিরে এসে জানালো গভীরতম অংশে 6 ফুট, তাও ফুট 10 দূরত্ব। বাকি অংশে কোমর অথবা গলা জল। লেফটেন্যান্ট থিভার্সের দিকে ফিরে নেতাজি প্রশ্ন করেন, রানীরা সবাই সাঁতার জানে? হ্যাঁ, সবাই সাঁতার জানে। তবে সাঁতরেই পার হতে হবে ওদের। রাত ভোর হবার আগেই এখান থেকে সকলকে সরে যেতে হবে, গাড়ি পার হোক আর না হোক। কর্নেল মালিক আর মেজর স্বামী, তোমরা ব্যবস্থা করো যেন রানীর দল নিরাপদে ওপারে যেতে পারে। ওরা পার হলে তবেই আমরা যাব। ঠিক এই সময় অন্ধকার ভেদ করে এগিয়ে এলেন জাপানি জেনারেল ইসোডা। অভিবাদন করে বললেন, একটি ছোট নৌকো জোগাড় হয়েছে, নেতাজি দয়া করে এসে নৌকোয় উঠুন।
নেতাজি রীতিমতো বিরক্তি প্রকাশ করে বলেন, যা তা বকবেন না, দেখছেন না মেয়েরা নদী পার হতে পারছে না। জেনারেল ইসুরা কুণ্ঠিত হয়ে সরে যান। লেফটেন্যান্ট থিভার্স আমাদের ফল ইন করালেন, আদেশ দিলেন নদীর ভেতর দিয়ে মার্চ করে যেতে। প্রত্যেকের হাতে রাইফেল, রাইফেল হাতেই প্রয়োজন হলে সাঁতার দিতে হবে। মেজর স্বামী আর কর্নেল মালিক জলে নেমে গেলেন। নদীর গভীরতম অংশের এপারে একজন, ওপারে একজন। দীর্ঘকায় দুই সৈনিক ওই বিপজ্জনক অংশটুকুতে আমাদের পার হতে সাহায্য করছেন। বাকি পথ আমরা মাথার উপর রাইফেল তুলে জল ভেঙে চলে এলাম। জলের কিনারায় দাঁড়িয়ে আছেন নেতাজি, সিগারেট খাচ্ছেন। বড় বেশি সিগারেট খাচ্ছেন উনি। ওর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল রাজু এবং মেজর মেনন নাকি বলেছেন এত বেশি সিগারেট খাওয়া ওর স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়। ভারী অন্যায় করছেন উনি। কী দরকার বাপু ওই অখাদ্যগুলো খাবার? শুধু শুধু স্বাস্থ্যনাশ। আমার সামনেই যাচ্ছিল নমিতাদি। নেতাজির পাশ দিয়ে তাকে অতিক্রম করে যাবার সময় নেতাজি রহস্য করে নমিতাদিকে বললেন, নমিতা, তুমিও ভুল বলেছ, আমিও ভুল বলেছি। আসলে নদীটা কাবুলও নয়, পদ্মাও নয়, নদীটা ওয়া। নমিতাদি থমকে দাঁড়িয়ে পড়ে। নেতাজি হাসতে হাসতে বলেন, দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না, তাই তো তোমাকে সাঁতার দিয়া ওয়া পার হইতে হয়। যেন চরম একটা প্রতিশোধ নেওয়া হলো। ছেলে মানুষের মতো হেসে উঠলেন উনি। আমরা সকলেই নিরাপদে পার হয়ে এসেছি। কয়েকটি মেয়ে অবশ্য যোগের অত্যাচার সহ্য করেছে, কিন্তু সে কিছু ধর্তব্যের মধ্যে নয়। ভোর হয়ে আসছে। পূর্ব আকাশটা কুষ্ঠরোগীর মতো ফর্সা হয়ে উঠতে শুরু করেছে। শত্রু বিমানের ভয়ে শুকতারাটা দপদপ করে কাঁপছে। নেতাজির জন্য আমাদের ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। তিনি এখনও নদীর ওপারে রয়েছেন। যে কোনো মুহূর্তে ব্রিটিশ বিমান এসে পড়তে পারে। এতক্ষণে চারদিক বেশ পরিষ্কার হয়ে ফুটে উঠেছে। শত্রু বিমান যদি এসে পড়ে তাহলে নদীর কিনারায় জড়ো করা লরির গাদাটা নিশ্চয়ই দেখতে পাবে। এই আশঙ্কাতেই নেতাজি আমাদের রাত থাকতে নদী পার হবার আদেশ দিয়েছিলেন, কিন্তু তিনি নিজে কেন ওখানে অমনভাবে পড়ে আছেন? ভেজা কাপড়ে আমরা নদীর এপারে বসে আছি সকলে। ছোট্ট নদী, ক্রমাগত পারাপার করে ট্রাকগুলি এপারে আনা হচ্ছে। জানি না আমাদের 15খানা ট্রাকের কতগুলি এ পর্যন্ত এদিকে এসেছে। হঠাৎ কাঁধের ওপর কে যেন অন্ধকারে হাত রাখল। চমকে উঠে পিছনে ফিরে দেখি আম্মাজি। কিছু বলছেন? প্রশ্ন করি আমি। হ্যাঁ, একটু সরে এসো, কথা আছে। দল থেকে কয়েক পা সরে এলাম। আম্মাজি আমার হাতটি তুলে নিয়ে তার উপর নিজের শীর্ণ হাতটি বুলাতে বুলাতে অস্ফুট কণ্ঠে বলেন, আরতি, আমার একটি মেয়ে ছিল। বেঁচে থাকলে সে তোমারই বয়সী হতো। আমার একটি প্রশ্নের জবাব দেবে আরতি? আমি কণ্টকিত হয়ে উঠি। কি প্রশ্ন করতে চাইছেন উনি? আমার বিরুদ্ধে কেউ কি কিছু বলেছে? মিথ্যা বললেই চুকে যেত, কিন্তু কি জানি কেন ওই শীর্ণকায়া প্রৌঢ়া ভদ্রমহিলাকে সেই মৃত্যু শীতল রাত্রে ডাহা মিথ্যা কথাটা বলতে পারলাম না। ওর পক্ষে বিশ্বাসঘাতকতা করা সম্ভবপর নয়, এটা আমি বিশ্বাসই করি না। তবু সামরিক নির্দেশ অমান্যই বা করি কেমন করে? উনি নিজে থেকেই বলেন, থাক, বুঝেছি। কিন্তু আরতি, তুমি কি নিজে বিশ্বাস করেছ আমি 5th কলামিস্ট? আমি কুইজলিং? হঠাৎ কান্না পেয়ে গেল আমার। মায়ের বয়সী আম্মাজিকে কি জবাব দেব? রক্ষা পেয়ে গেলাম অন্য একটা ঘটনায়। হঠাৎ ওপারে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। উত্তেজনে আমরা দুজনেই সেদিকে ফিরি। ব্যাপারটা কি? লেফটেন্যান্ট থিভার্স আমাকে ডেকে বললেন, আরতি, কর্নেল চ্যাটার্জিকে জিজ্ঞেস করে এসো তো আগুনটা কিসের। ভিজে পোশাকে আমি ছুটে গেলাম যেখানে ওরা রয়েছেন, কিন্তু অতদূর যেতে হলো না। নদীর পাড় ভেঙে উপরে উঠতেই দেখা হয়ে গেল নাজির আহমেদের সঙ্গে। বললাম, কি ব্যাপার, আগুন লাগলো কেমন করে? নাজির তাকিয়েছিল নদীর ওপারের দিকে।
মুখ না ঘুরিয়েই বললে, আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। কেন? ভোরের আলো ফুটে উঠেছে, বাকি গাড়িগুলো পার করা যাবে না, শত্রুর হাতে পড়বে, তাই পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হলো। আমাদের 15খানা গাড়ির ভেতর কখানাই পারে এসেছে? 6খানা। নেতাজির গাড়ি? সেটাও এসেছে। নেতাজি কোথায়? নাজির জবাব দিল না, আঙুল তুলে দেখিয়ে দিল ওপারের দিকে। দাউ দাউ করে জ্বলছে ওপারে সারবাদা অনেকগুলো গাড়ি, লক্ষ লক্ষ টাকার সম্পত্তি। সেই চালচিত্রের সম্মুখে দাঁড়িয়ে আছেন নেতাজি। পায়ে কালো টপ বুট, মাথায় টুপি, হাতে সিগারেট। চশমাটা এত দূর থেকেও চকচক করছে। সকলে পার হয়ে এলে দিনের শেষ খেয়ায় নেতাজি এপারে চলে এলেন। শেষ খেয়া নয়, বলতে গেলে দিনের প্রথম খেয়ায়, কারণ ইতিমধ্যেই ভোর হয়ে গিয়েছে। আলো ফুটছে, আর দেরি করা চলে না। আমাদের ডবল মার্চ করতে বলা হলো। ছুটতে ছুটতেই আমরা কয়েক মাইল পথ চলে এলাম নদীর তীর থেকে। ওয়া শহর এখনও কিছুটা দূরে। সেখানে পৌঁছবার আগেই হয়তো শত্রু বিমান এসে পড়বে। অগত্যা আমরা একটি ছোট গ্রামে ঢুকে পড়লাম। এটাও পরিত্যক্ত গ্রাম, নাম অপিয়া। গ্রামে একটি জীর্ণপ্রায় চণ্ডীমণ্ডপ ছিল, সেখানেই আশ্রয় নিলাম। হাঁপাতে হাঁপাতে এসে চণ্ডীমণ্ডপের দাওয়ায় উঠে বসেছি কি বসিনি, এক ঝাঁক বিমানের শব্দ শোনা গেল। ছোট্ট মণ্ডপে আমাদের সকলের স্থান সংকুলন হচ্ছে না। নেতাজিও এসে পড়লেন। কর্নেল চ্যাটার্জি বললেন, ঘরের ভেতরে যান স্যার। নেতাজি বললেন, না না, ওটা বেগম মহল, মেয়েরা একটু আরাম করে বসুক ওখানে। এসো, আমরা বরং ওই গাছতলায় যাই। আম গাছতলায় একটা খাটিয়া পাতা ছিল, বিনা কম্বলেই তিনি তার উপর চিত হয়ে শুয়ে পড়লেন। আর আশ্চর্য, তৎক্ষণাৎ ঘুমিয়েও পড়লেন। বিমান আক্রমণ তখনও চলছে, মুহুর্মুহু মেশিন গানের গুলি ছুটছে। আধ ঘন্টা খানেক পরে গুলিবর্ষণ বন্ধ হলো। বিনা বাধায় যথেচ্ছাচার করে ব্রিটিশ বৈমানিকের দল মিলিয়ে গেল পশ্চিম দিগন্তে। ক্লান্তিতে ভেঙে পড়তে চাইছে শরীর, কিন্তু উপায় নেই। আজ আমার রান্না করার ডিউটি। পালা করে মেয়েদের যেতে হচ্ছে রান্নার ওখানে। মণ্ডপের অদূরে একটা ফাঁকা গোয়াল ঘরে রান্নার আয়োজন হয়েছে। আমরা জনাদশেক মেয়ে গেলাম সেখানে। প্রকাণ্ড হাঁড়ি ও ডেকচিগুলো বাঁশ দিয়ে ধরে নামাতে হয়। হাঁড়ি বা ডেকচির গায়ে এর জন্য লোহার কড়া লাগানো আছে। জোয়ান ভাইয়েরা অবশ্য হাজির থাকেই, এসব ভারী কাজে ওরাই এগিয়ে আসে। বলে, হামকো ছোট দিজিয়ে দিদি। আমাদের কাজ চাল ডাল ধুয়ে দেওয়া। ভাগ্যে যেদিন তরকারি জোটে, কোয়ার্টার মাস্টার যেদিন কিছু জোগাড় করতে পারেন, সেদিন তার খোসা ছাড়ানো, তরকারিতে নুন মশলা দেওয়া আর পরিবেশনের দায়িত্বটা সম্পূর্ণ মেয়েদের। সেখানে জওয়ান ভাইদের আমরা একেবারেও পাত্তা দিই না। ওরা রাগ করে, বলে, এটা তোমাদের চালাকি দিদি। আমাদের উদ্দেশ্য 5 জনকে জানানো যে রান্নাটা আমরা একাই করেছি। বেলা 2 নাগাদ রান্না শেষ হলো। আহারাদি মিটতে আরও 1 ঘন্টা। যারা রান্না করছিল এবার তারা ঘন্টা 2 ঘুমিয়ে নেবে, কারণ রাত শুরু হলেই শুরু হবে পশ্চাদপসরণ। আজ ভাত ডাল ছাড়াও একটা নিরামিষ তরকারিও জুটেছে বরাতে। পরমানন্দে সকলে খেয়েছে। সব শেষ করে মণ্ডপে ফিরে এলাম প্রায় 3:30। প্রথমেই দেখা হয়ে গেল সেকেন্ড নায়ক লক্ষ্মী সেগালের সঙ্গে। বললে, আরতিদি, তোমার চিঠি আছে। চিঠি? এখানে পোস্ট অফিসই বা কোথায়, ডাক পিউনি বা কই? কৌতূহলী হয়ে বলি, কই দেখি। পকেট থেকে এক টুকরো কাগজ বার করে দেখায়, হাত চিঠি। খুলে দেখি দুর্বোধ্য উর্দু হরফ। কি দিয়েছে চিঠি? তুমি আন্দাজ করো দেখি। বুঝতে পারি। বলি, নাজির এসেছিল বুঝি? এসেছিল মানে? বারবার 3 বার এসেছিল। শেষবার এই পত্রাঘাত করে গিয়েছে। ও, কিন্তু এই যে উর্দু হরফ, আমি পড়ব কেমন করে? আম্মাজির কাছে নিয়ে যাও,
কিংবা জামান কিয়ানিজির কাছে? তা তো আর সত্যিই নিয়ে যাওয়া যায় না। পাগলটা কী লিখেছে কে জানে। শেষমেশ লজ্জায় পড়তে হবে। হঠাৎ দেখি সবাই মুখ টিপে টিপে হাসছে। লক্ষ্মী, নমিতাদি, ভাবিজি, যমুনাবাই। ব্যাপার কি? ওরা হাসছে কেন? শেষ পর্যন্ত যমুনাই রহস্যটা ফাঁস করে দিল। ওরা ইতিমধ্যেই চিঠির মর্মোদ্ধার করেছে। রাবেয়া পড়ে দিয়েছে চিঠিটা। চিঠি নয়, একটি উর্দু বয়েত, কবিতা। রাগে আমার কান গরম হয়ে ওঠে। আমার চিঠি আমি পড়তে পারছি না, আর খোলা হাত চিঠি দুনিয়াভর সবাই পড়ে হাসছে। যাই হোক, শেষ পর্যন্ত দয়া হয় রাবেয়া খাতুনের। কাগজখানা টেনে নিয়ে অঙ্গভঙ্গি করে আবৃত্তি করে, आए थे तेरी दीद को बेदीद हो चले, आए थे तेरी दीद को बेदीद हो चले, आए थे तेरी दीद को बेदीद हो चले, चौखट तेरी चुमके शहीद बन चले, चौखट तेरी चुमके शहीद बन चले। মনটি তোমার ছুঁয়ে যাব বলে বৃথাই এসেছিলাম, হারালো আমারই চিত্ত। চৌকাঠ তব চুম্বন করে ব্যর্থ মনস্কাম, শহীদ হয়েছে ভৃত্য, শহীদ হয়েছে ভৃত্য। আমি বলি, বদ্ধ উন্মাদ একটা। ভাবিজি হেসে বলে, তা তো বটেই, কিন্তু তোমাকেও যে উন্মাদিনী করে তুলেছে। কর্নেল চ্যাটার্জির বিভাগে একবার যাও বরং, শহীদ ভৃত্যকে ঠান্ডা করে এসো। আমি বলি, দায় পড়েছে, আমি এখন ঘুম লাগাবো। শুয়ে পড়ি, কিন্তু সে ওদের দেখিয়ে চক্ষু লজ্জায়। দায়ে পড়েছে বটে, তিনবার লোকটা এসেছিল কেন? মেয়েরা যে যার কাজে সরে গিয়েছে দেখে উঠে পড়ি। গুটি গুটি কর্নেল চ্যাটার্জির আস্তানার দিকে চলতে থাকি। অত দূর অবশ্য যেতে হলো না। নাজির বসেছিল একটা ঝোপের আড়ালে, নোট বইতে আপন মনে কি যেন লিখছে। আমাকে দেখে মুখ তুলে হাসে। বলি, কি লিখছিলে, ডায়েরি? না না, কবিতা, শুনবে? ধমক দিয়ে উঠি আমি। না, শুনবো না। এ কি কবিতা শোনাবার সময়? আমাকে খুঁজতে গিয়েছিলে কেন? আমার শেষ প্রশ্নটাকে উপেক্ষা করে আগের প্রশ্নটার সম্বন্ধেও মেতে ওঠে। বলে, আরে কবিতার কি কোনো সময় অসময় আছে নাকি আরতি? জীবনের সব পর্যায়ে একমাত্র কবিতারই তো আছে ছাড়পত্র। আমি প্রতিবাদ করি, না গো, নেই। এটা তোমার গুলবাগিচা নয়, এটা যুদ্ধক্ষেত্র। এখানে চোখের জলে ঠাঁই আছে, বুকের রক্তে ঠাঁই আছে, কিন্তু ওই তোমার চাঁদ ফুল মদিরা মার্কা প্রেমের কবিতার কোনো ঠাঁই নেই। কি মিষ্টি হাসলো নাজির। বললে, একটু ভুল হলো নাকি? মানছি এটা লড়াইয়েরই ময়দান, মানছি এখানে আঁশু আর কলিজা বিদীর্ণ করা খুনেরই অগ্রাধিকার, কিন্তু আরতি, তোমাকেও সেই সঙ্গে মেনে নিতে হবে যে তাই বলে আমাদের জওয়ানি আর আমাদের মোহব্বতটা মিথ্যা হয়ে যায়নি। আঁশু আর খুন তেড়ে আসছে ট্যাঙ্ক আর আর্মার্ড বাহিনীর মতো। আপাত দৃষ্টিতে জওয়ানি আর মোহব্বতের হার হয়েছে, তারা পশ্চাদপসরণ করছে, কিন্তু তারা সে পরাজয় চূড়ান্ত বলে সত্যিই মেনে নিয়েছে কি আরতি? কি জবাব দেব? লম্বা মিল্টনিক সেমিলিতে এতগুলো উপমান আর এতগুলো উপমেয় দাখিল করেছে কবি নাজির যে আমাকে ব্যাপারটা ভেবে দেখতে হচ্ছে। ও কিন্তু এক নিঃশ্বাসেই বলে চলে, আরতি, আর ওটাও তোমার ভুল কথা। রোশনাই গুলবাগিচা আর শরাবে মোহব্বতের একমাত্র উপাদান নয়। আঁশুই আমার মোহব্বতের নৈবেদ্য আরতি, খুনই আমার জওয়ানির অর্ঘ্য। আজ ওরা একাকার হয়ে গিয়েছে আরতি, তাই ওদের সব কিছু নিয়েই তো আমার কাহানি। আমার হাতটা টেনে নিয়ে তার উপর আলতো করে নিজের বলিষ্ঠ হাতটা বুলাতে বুলাতে দরদ ভরা কণ্ঠে আবৃত্তি করে, दो लफ्जों में पुशीदा एक मेरी कहानी है,
एक लफ्ज मोहब्बत है, एक लफ्ज जवानी है। दो लफ्जों में पुशीदा एक मेरी कहानी है। एक लफ्ज मोहब्बत है, एक लफ्ज जवानी है। आंसू को मेरे लेकर दमन पे ज़रा बजांचो, जम जाए तो खून है, बह जाए तो पानी है। जम जाए तो खून है, बह जाए তো পানি है। শুধু দুটি কথা বলে যাব আজ হৃদি নিংড়ানো বাণী। আছে শুধু প্রেম, আর আছে মোর ক্ষণ যৌবনখানি। তব অঞ্চল নিকষে কষিলে আমার অশ্রু বাড়ি, রক্তরেখায় রাঙা হয়ে যাবে ময়ূরকণ্ঠী শাড়ি। রক্তরেখায় রাঙা হয়ে যাবে ময়ূরকণ্ঠী শাড়ি। পাগল, বদ্ধ পাগল, বদ্ধ পাগল একটা। দিনান্তের অস্ত সূর্য ক্লান্ত দেহে বিদায় নিচ্ছেন পশ্চিম দিগ্বলয়ে। বর্মা মুলুকে ওয়াগ্রাম প্রান্তে আশ্রয় নিয়েছি পরাজিত সৈনিক দলের আমরা দুটি তরুণ তরুণী। মুক্তিমন্ত্রে দীক্ষা নিয়েছি আমরা দুটি প্রাণী। আর মুক্তিমন্ত্র মানে মৃত্যুমন্ত্র। আমাদের জীবন উৎসর্গীকৃত, কিন্তু তবুও তো অস্বীকার করতে পারছি না জীবনকে। তবু তো বলতে পারছি না এই জীবনে প্রেম নেই, এই জীবনে যৌবন আমাদের আসেনি। রুদ্ধ কণ্ঠে বললাম, আমাকে খুঁজছিলে কেন? ম্লান হেসেও বলে, এই বয়েরটা শোনাতে আরতি। এবার তাহলে যাই? যাবে, কিন্তু আমার প্রশ্নের জবাব দিয়ে গেলে না। আমি তো কবি নই নাজির। কবি তো আমিও নই আরতি, ও বয়ের তো আমার নয়, আমারই মতো হতভাগ্য এক কবির, আকবর এলাহাবাদের। হয়তো তোমার মতো কোনো মেয়েকে সে হতভাগা ভালোবেসেছিল। আমি ম্লান হাসি। নাজির কাজের কথায় ফিরে আসে, বলে, ভেবেছিলাম বর্মা অতিক্রম করে মণিপুরে গিয়ে তোমাকে আমার বধূ করে নেব স্বাধীন ভারত ভূখণ্ডে, কিন্তু তা যখন আপাতত হবার নয়। আমি বাধা দিয়ে বলি, কিন্তু এখনই হতাশ হচ্ছ কেন নাজির? স্বাধীন ভারতবর্ষে নিশ্চয়ই আমরা দুজনে গিয়ে পৌঁছবো একদিন। ও হাসতে থাকে, বলে, সন্দেহ আছে আমার। আমার ভ্রুতুটি কুঁচকে ওঠে। নেতাজির কথায় অবিশ্বাস করছো তুমি? না, তুমি ভুল করছো আরতি। নেতাজি এ প্রতিশ্রুতি দেননি যে আমরা জীবিত অবস্থায় ভারতবর্ষে পৌঁছব। বলেছেন, আমাদের মৃতদেহের ওপরেই গড়ে উঠবে স্বাধীন ভারতবর্ষের বুনিয়াদ। হয়তো ঘটনাচক্রে আমরা দুজনেই ততদিন বেঁচে থাকব, কিন্তু হয়তো দেখা যাবে স্বাধীন ভারতবর্ষে এসে পৌঁছেছে পঙ্গু নাজির আহমেদ আর বিকলাঙ্গ আরতি নায়ার। হয়তো তাই। তবে তবে এভাবে কেন ব্যর্থ হতে দেব আমাদের জীবন আরতি? কেন অস্বীকার করব আমাদের যৌবনকে? কি লাভ তাতে নাজির? বিবাহিত জীবন তো আর যাপন করা যাবে না এই শিবিরে। নাই বা গেল, তখন তো তোমাকে বুকে টেনে নেবার কোনো বাধা থাকবে না আমার আরতি। আজাদ হিন্দ সৈনিক হিসেবে তোমাদের ঝাঁসির বাহিনীর প্রত্যেকটি সৈনিক আমার ভগ্নী। তাই এই নির্জনেও আমি তোমাকে। ঠিক সেই মুহূর্তেই ধ্বনিত হয়ে উঠল এক ঝাঁক গগনচর শয়তানের আর্তনাদ। আবার ফিরে এসেছে শত্রু বিমান। নাজির মুহূর্তে উঠে দাঁড়ায়, প্রেমিক রূপান্তরিত হয়ে যায় সৈনিকে। উর্দু কবি হারিয়ে যায় অলরাউন্ড অ্যাথলেটে। যে ঢিপিটার ধারে বসেছিলাম আমরা, তার পাশেই একটা অগভীর খাদ। আমাকে সংযত হয়ে উঠে দাঁড়াবার সুযোগ দিল না রাজির। সবলে আমাকে জাপটে ধরে লাফ দিল সেই খাদে। কতটা হাত দুয়েক গভীর, দুজনের ঠাঁই হবার মতো যথেষ্ট প্রশস্তও নয়। নাজির আমাকে সবলে আলিঙ্গন করে হাত পা গুটিয়ে শুয়ে পড়ল সেই অপ্রশস্ত গর্তে। মাথার উপর চক্রাকারে পাক খাচ্ছে শত্রু বিমানটা।
বৈমানিক তার দূরবীনের কাছে নিশ্চয়ই দেখতে পেয়েছে ফৌজি পোশাক পরা দুটি প্রাণীকে। বারে বারে ফিরে এসে গর্তটাকে লক্ষ্য করে মেশিনগান চালাতে থাকে। আমাদের কান ঘেঁষে বারে বারে মৃত্যুর হলকা ছুটে গেল, কিন্তু গর্তের ভিতর থাকায় একটাও এসে লাগলো না। আমাদের রক্ষা করেছে খাদের পাশের বড় পিঙ্কাডো গাছটা। তার উপস্থিতিতে প্লেনটা খুব বেশি নিচে নেমে আসতে পারছে না। আরও 3-4খানা প্লেন আমাদের ক্যাম্পের আশপাশে উঠছিল। B-29, ওরা ইনসেন্ডিয়ারি বোমা ফেলছে। বিস্ফোরণের শব্দে গুমড়ে গুমড়ে কেঁপে উঠছে মাটি। ওরা বোধহয় আন্দাজ করেছে আমাদের পশ্চাদপসরণকারী গোটা বাহিনীটাই এখানে আস্তানা গেড়েছে। আমাদের না আছে এক এক গান, না আছে বিমান, তাই অপ্রতিহতভাবে ওরা ধ্বংসলীলা চালিয়েই যাচ্ছে। প্রায় আধ ঘন্টা পরে সব শান্ত হয়ে গেল, শ্মশানের স্তব্ধতা যেন। আমরা দুজনে উঠে এলাম গর্ত থেকে। গায়ের ধুলো ঝেড়ে আমি হাসতে হাসতে বলি, এখনই তুমি বলছিলে না নাজির, ঝাঁসির রানী বাহিনীর সব সৈনিকই তোমার বোন, কোনো মেয়েকে বুকে টেনে নিতে। বাধা দিয়ে নাজির বলে, না আরতি না, তুমি না হয়ে অন্য কোনো মেয়ে হলেও আমি যা করেছি তাই করতাম। আরতি, আমার এই আলিঙ্গন প্রেমিকের নয়, সৈনিকের। তা আমি জানতাম, তবু চেয়েছিলাম নাজির মিথ্যা কথাই বলুক। তা সে বলল না। হেসে বলি, সৈনিকের বলছো কেন নাজির? বলো কমরেডের। ওই ক্ষণিক অনুভূতিটায় থাক না একটু রোমাঞ্চের স্মৃতি লেগে। নাজিরও ম্লান হাসল, বললে, বেশ তাই। ওটা সোলজারের আলিঙ্গন নয় আরতি, ওটা কমরেডের। আর কোনো কথা না বাড়িয়ে আমরা তখনই ফিরে যাই যে যার শিবিরে। চণ্ডীমণ্ডপে ফিরে এসে দেখি সর্বনাশ হয়েছে। বোমার বিস্ফোরণে অনেকেই কম বেশি আহত হয়েছেন। সবচেয়ে বেশি আঘাত লেগেছে জনা পাচেকের। মেশিন গানের একটি গুলি বাম স্কন্ধে লেগে আম্মাজি আহত হয়েছেন। মেজর মিনন তখনই গুলিটা বার করে দিয়েছেন, কিন্তু প্রচুর রক্তক্ষরণে আম্মাজি একেবারে শয্যাশায়ী। সকলে শুশ্রূষা করতে আরও কিছুটা সময় গেল। 15খানি ট্রাক নিয়ে আমরা রওনা হয়েছিলাম, বর্তমানে এসে ঠেকেছে 6খানিতে। বাদবাকি নদীর ওপারে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। ওই 6খানি ট্রাকেই তুলে দেওয়া হলো আহতদের। নেতাজির গাড়িও এপারে এসেছিল, কিন্তু তিনি গাড়িতে উঠতে রাজি হলেন না। রাত্রির প্রথম প্রহরে আমরা রওনা হলাম ওয়ার দিকে। সেই রাত্রেই আমাদের দল বিচ্ছিন্ন হয়ে পড়ল। উপায় ছিল না। 6খানি ট্রাক আহতদের নিয়ে এগিয়ে যাচ্ছে দ্রুত গতি। তারা ওয়া পার হয়ে রাত থাকতে সিত্তাং নদীর কিনারে গিয়ে পৌঁছবে। অন্যান্যরা পায়ে হেঁটে অত দূর যেতে পারবে না, তারা অন্য কোথাও দিনের বেলা অপেক্ষা করবে। স্থির হলো হাঁটা পথের বাহিনী আশ্রয় নেবে ননখাস নামে একটি গ্রামে। আহতদের নিয়ে প্রথম দলে যাচ্ছেন জেনারেল ফোঁসলে, চ্যাটার্জি এবং আইআরজি। পদাতিক দলের সঙ্গে চলেছেন জেনারেল মালিক, মেজর স্বামী, মেজর মেনন, জামান কিয়ানি আর স্বয়ং নেতাজি। নাজির হচ্ছে চ্যাটার্জির এডি কং, ফলে তাকে যেতে হলো প্রথম দলের সঙ্গে। যাত্রা মুহূর্তে এক লহমার জন্য সে দেখা করতে এসেছিল, কথা বলার সময় ছিল না। ওর হাত দুটি ধরে সংক্ষেপে বললাম, আমি রাজি, আমি রাজি নাজির, আমি রাজি, মৌলবিনে পৌঁছেই। মুখখানা উজ্জ্বল হয়ে ওঠে। আর 5 জন উপস্থিত না থাকলে বোধহয় সে আমাকে বুকে টেনে নিয়ে চুম্বন করত। অন্তত ওর মুখ দেখে তখন আমার তাই মনে হয়েছিল। বেচারি শুধু আমার হাতখানা টেনে নিয়ে তাতে একটু চাপ দিয়েই এক ছুটে বেরিয়ে গেল। হরিণের মতো ছুটতে পারে নাজির। আমার ধারণা ছিল আমাকে যেতে হবে পদাতিকের দলে। আমি আহত নই, অশক্তও নই, কিন্তু শেষ মুহূর্তে লেফটেন্যান্ট থিভার্স আমাকে ডেকে বললেন, তুমি গাড়িতেই যাবে, আম্মা যে শুশ্রূষা করার দায়িত্ব তোমার। কিট ব্যাগ আর রাইফেলটা তুলে নিয়ে আদেশ মতো আমি গাড়ির দিকে চলতে শুরু করি। উনি পিছন থেকে আমাকে ডেকে বললেন, আর শোনো আরতি। ঘুরে দাঁড়াই।
আম্মাজির সম্বন্ধে যে কথা বলেছি মনে রেখো, সাবধানে থাকবে। আর সহ্য হলো না আমার, রুখে উঠি। একটা প্রশ্ন করতে পারি? রুক্ষস্বরে থিবার্স বললেন, না, কারণ হোয়াইয়ের স্থান নেই সামরিক নিয়মানুবর্তিতায়। আমি ফৌজে স্যালুট করি, সেটাই ও কথার একমাত্র জবাব। লরির ভেতরে আহতদের কজনকে শুইয়ে দেওয়া হয়েছে। আমরা 3জন নার্স বসেছি কোনো ক্রমে পা মুড়ে। লতাপাতা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে গাড়িটা। আম্মাজির প্রবল জ্বর এসেছে এতক্ষণে, আচ্ছন্নের মতো পড়ে আছেন। গাড়ি চলতে শুরু করে। একটু পরেই মনে হলো আম্মাজি কি যেন বলছেন। ঝুঁকে পড়ে ওকে ডাকলাম, সাড়া নেই, জ্বরের ঘোরে বিকার। কান খাড়া করেও বুঝতে পারি না কি বলছেন উনি। মনে হলো আমার অজানা ভাষায় তিনি কিছু বলছেন, সম্ভবত জার্মান ভাষায়। লোকে বিকারের ঘোরে মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলে নাকি? দু একটা শব্দ বুঝতে পারছি শুধু, নেতাজি, ইন্ডিয়া, কুইজলিং ইত্যাদি। বাদ বাকি অনর্গল জার্মান অথবা ফ্রেঞ্চ। আবার বৃষ্টি নামলো। মাথা খোলা ট্রাকে আমরা একেবারে ভিজে গেলাম। 103 ডিগ্রি জ্বর নিয়ে আম্মাজিও ভিজে গেলেন। মধ্যরাত্রি অতিক্রান্ত হয়েছে। হঠাৎ শব্দ করে গাড়িটা দাঁড়িয়ে গেল। ড্রাইভার সর্দারজি ট্রাকটাকে রাস্তার একপাশে এনে খাড়া করল। বৃষ্টি ততক্ষণে থেমেছে। টুপটাপ করে গাছ থেকে ঝরে পড়ছে 2-4 ফোঁটা। বনেটটা খুলে টর্চের আলোয় সর্দারজি ঠুকঠাক মেরামতে শুরু করলো। পাশ দিয়ে ক্রমাগত জাপানিদের ট্রাক আমাদের অতিক্রম করে যাচ্ছে। ফিরেও দেখছে না আমাদের কি হয়েছে। প্রায় ঘন্টা খানেক পরিশ্রম করে সর্দারজি ঘর্মাক্ত কলেবরে এসে যা জানালো তার নির্গলিতার্থ হচ্ছে, এমন একটি পার্স ভেঙেছে যাতে গাড়ি আর চলবে না। সর্বনাশ! 4-4টি রোগী নিয়ে আমরা কটি মেয়ে একেবারে অথই জলে পড়লাম। অবশ্য ভগবান সহায় ছিলেন, আক্ষরিক অর্থেই। একটু পরে আমাদের দলের আর একটি ট্রাক এসে পড়ল। তাতে ছিলেন মেজর বি সহায়। ভগবান সহায়। সমস্ত শুনে উনি বললেন, উপায় নেই, 2টি গাড়ির সব আহতকে আমার ট্রাকে তোলো। 1জন মাত্র নার্স থাকুক সঙ্গে, বাদবাকি আমরা সবাই হেঁটে যাব। যেমন আদেশ হলো তেমনি আদেশে আমরা তালিম করলাম। একটি গাড়িতে গাদাগাদি করে চাপিয়ে দিলাম আহতদের। বুঝতে অসুবিধা হয় না, গাড়ির ঝাঁকানিতে ওর আহত অঙ্গের ওপর গিয়ে পড়বে। কিন্তু এছাড়া উপায়ই বা কী? মেজর সহায়ের নির্দেশে আমরা চললাম পায়ে হেঁটে অন্ধকারের মধ্যে। প্রায় শেষ রাত্রে এসে পৌঁছলাম সিত্তাং নদীর তীরে। কোনো ক্রমে নদীর ওপারে যেতে পারলেই অনেকটা নিশ্চিন্ত, কারণ নদীর ওপরের সেতুটা ভেঙে গেছে। শত্রু সৈন্য সহজে ওপারে যেতে পারবে না। দ্বিতীয়ত, নদীর ধারে আইএনের একটি 1-1 কামানের ঘাঁটি আছে। এখানে শত্রু বিমান বিনা বাধায় হত্যা উৎসবে যথেচ্ছাচারীর ভূমিকা নিতে পারবে না। এখানে পৌঁছে অনেকটা নিশ্চিন্ত হওয়া গেল। তখন কে ভেবেছিল এই সিত্তাং নদী তীরে পর পর 3টি দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমাদের? বিমানধ্বংসী কামান বাহিনীর একটি জওয়ান পথ দেখিয়ে আমাদের নিয়ে গেল মাইল 3 দূরের একটি গ্রামে। জেনারেল ভোসলের নেতৃত্বে ঝাঁসির রানী বাহিনীর বিচ্ছিন্ন কটি মেয়ে ওখানেই থাকবে একটি দিন। আইআরজি ফিরে গেলেন নদী তীরে, নেতাজির শিবিরে। শুনলাম এইমাত্র তিনিও এসে পৌঁছেছেন। গাড়ি ভিবরাটে আমাদের যে ঘণ্টা 2 আটকে থাকতে হয়েছিল, তাতে ওরা প্রায় একই সঙ্গে পায়ে হেঁটে এসে পৌঁছেছেন। আমরা শিবিরে পৌঁছে দেখি সকলেই খুব গম্ভীর। সবাই ফিসফিস করে কথা বলছে, যেন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে কিছুক্ষণ আগে। আত্মীয় বিয়োগের টেলিগ্রাফ এলে বাড়ির যেমন অবস্থা হয়। ঘটনাচক্রে ভাসিদার সঙ্গে দেখা হয়ে গেল। ভাসিদার ভালো নাম ভাস্করন। নেতাজির একান্ত শ্রুতিধর তিনি। কনফিডেন্সিয়াল স্টেনো। কেরালার মানুষ। নেতাজি সিঙ্গাপুরে প্রথম পদার্পণের পর থেকে বরাবর তার সঙ্গে আছেন। আমরা তাকে ভাসিদা বলে ডাকতাম।
ভাসিদাকে প্রশ্ন করি, ব্যাপার কি ভাসিদা, সবাই এত গম্ভীর কেন? প্রায় কানে কানে বলার ভঙ্গিতে ভাসিদা জানালো ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। সে কাহিনী শুধু করুণ নয়, মর্মবিদারকও বটে। গতকাল রাত্রে এক মর্মান্তিক ভুল বোঝাবুঝিতে একজন জাপানি অফিসার আমাদের এক সৈনিকের হাতে বেয়োনেট বিদ্ধ হয়ে মারা গিয়েছেন। জাপানি অফিসারটি নেতাজির অত্যন্ত স্নেহভাজন। বরাবর ভারতবর্ষের এই স্বাধীনতা যুদ্ধে আমাদের সাহায্য করে এসেছেন। দুর্ঘটনাই, নেহাতি ভুল বোঝাবুঝি। আজাদিন ফৌজের শান্তিটিও দীর্ঘদিন যুক্ত আছেন সর্বাধিনায়কের নিরাপত্তা বাহিনীতে। উত্তর বিহার অঞ্চলের মানুষ, নাম বিশ্বম্ভর দাস পাণ্ডে। অন্ধকার রাত্রে একজনকে নেতাজির শিবিরের দিকে অগ্রসর হতে দেখে সে চিৎকার করে উঠেছিল, হুকুমদার! জাপানি অফিসারটি বুঝতে পারেননি সে বলছে, হু কামস দেয়ার? হয়তো তিনি ভেবেছিলেন শান্তিটি অন্য কাউকে কিছু নির্দেশ দিচ্ছে। তিনি বিনা বাক্যে এগিয়ে এসেছিলেন শিবিরের দিকে। বিশ্বম্ভর তৎক্ষণাৎ বেয়োনেট উঁচিয়ে ছুটে যায়, আর জাপানি অফিসার ঘটনাস্থলেই মারা যান। এই দুর্ঘটনায় জাপানি মন্ত্রী ইসোডা একেবারে মর্মাহত। নেতাজি যে কী পরিমাণ অপ্রস্তুত, কী পরিমাণ বেদনাহত হয়েছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। সমস্ত রাত্রি পদব্রজে এসে ঘর্মক্লান্ত ক্ষতবিক্ষত দেহে অনাহারে অনিদ্রায় যখন তিনি সবে একটু বসেছেন, তখনই ঘটেছে এই দুর্ঘটনা। তারই দ্বারের সম্মুখে বিদ্ধ হয়েছেন তার বন্ধু। সকলে পাথর হয়ে গিয়েছিল। মেজর মিনন আহতকে পরীক্ষা করে উঠে দাঁড়ালেন, অস্ফুটে বললেন, ডেড। বিশ্বম্ভর তখনও দাঁড়িয়ে আছে রক্তাক্ত বেয়োনেট হাতে। ভুলটা বুঝতে পেরে নির্বোধের মতো তাকিয়ে আছে নেতাজির দিকে। কে একজন প্রশ্ন করল, বিশ্বম্ভরকে গ্রেপ্তার করা হবে কিনা। নেতাজি জামানকিয়ানের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেন, উনি এ অভিযানের সর্বাধিনায়ক। ফিরে যাচ্ছিলেন নেতাজি, হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলেন, ওকে নিরস্ত্র করো। একজন গিয়ে বিশ্বম্ভরের রাইফেল ও রিভলভার কেড়ে নিল, বন্দি করল ওকে। দু হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল বিশ্বম্ভর। নেতাজি গিয়ে বসলেন তার আসনে, যেন ধ্যানে বসেছেন। তারপর থেকে একটি কথাও বলেননি কারোর সঙ্গে, এমনকি হাত পা মেলে শুয়েও পড়েননি। সকাল হয়ে এলো, খবর এলো আমাদের একখানি লরিও এপারে আসেনি। একমাত্র নদী পার হয়ে এসেছে নেতাজির গাড়িখানা। ওয়া নদী তীরে নেতাজি স্বয়ং দাঁড়িয়ে থেকে আমাদের গাড়িগুলি একে একে পার করিয়েছিলেন। এবার তিনি স্থির হয়ে বসে থাকলেন একা। মর্মান্তিক অন্তর্দাহে তিনি যেন পাষাণ হয়ে গিয়েছেন। ঘণ্টা দুয়েক ধ্যানমগ্ন হয়ে বসে থেকে হঠাৎ উনি বেরিয়ে এলেন ঘর থেকে। স্বাগতোক্তির মতো বললেন, যাক, এদের জন্য কিছু খাবারের বন্দোবস্ত করো এবার। নেতাজিকে স্বাভাবিক হতে দেখে আমাদের সকলেরই স্বস্তির নিঃশ্বাস পড়ে। জাপানি অফিসারটির মৃত্যু মর্মান্তিক দুর্ঘটনা, কিন্তু যুদ্ধক্ষেত্রে কারো মৃত্যুর জন্য একটা দীর্ঘশ্বাস ফেলবারে কি অবকাশ পাওয়া যায়? বেলা প্রায় 8টা। আমরা চায়ের আয়োজন করতে ব্যস্ত। আহত কজন যারা ট্রাকে এসেছেন তাদের কয়েকটি ছোট ছোট চালাঘরে শুইয়ে দেওয়া হয়েছে। একটা ফাঁকা মাঠের চারদিকে চালাঘরগুলি সাজানো, সব কয়টি ঘরেরই মুখ মাঠের দিকে। নেতাজি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক মেজর মিনন আর কর্নেল চ্যাটার্জির এডিসি লেফটেন্যান্ট নাজির আহমেদের সঙ্গে একে একে বিভিন্ন চালাঘরে গিয়ে আহতদের পরিদর্শন করছেন। মেজর মিনন একে একে রোগীদের পরীক্ষা করছেন। নার্স রয়েছে তার সঙ্গে, ব্যান্ডেজ পাল্টে দিচ্ছেন, ওষুধ দিচ্ছেন, পথ্যের নির্দেশ দিচ্ছেন। নাজির এসব কাজে তাকে সাহায্য করছে না, সে শুধু দেহরক্ষীর মতো নেতাজির পাশে পাশে থাকছে। আমরা যেখানে বসে চা বানাচ্ছি সেখান থেকে ওই কুটিরগুলো 100 গজও হবে না। স্পষ্ট দেখা যাচ্ছে ওদের। পরিদর্শন সেরে ওরা তিনজনে মাঝের উঠোনটুকু পার হয়ে আসছে।
প্রায় যখন মাঝামাঝি এসেছেন তখন একেবারে অতর্কিতে আকাশে ভেদ করে ছুটে এলো দুটো বেছুট ফাইটার শত্রু বিমান। আমরা পাকা বাড়ির আড়ালে আছি, কিন্তু ওরা তিনজনই তখন মাঠের মাঝামাঝি। কর্নেল চ্যাটার্জি সেখান থেকেই চিৎকার করে ওঠেন, টেক শেল্টার, প্লেনস! নার্সটি ছিল অনেক পিছনে। সে ছুটে ফিরে গেল ওদিকে চালাঘরে। ওদের তিনজনের মধ্যে সর্বপ্রথমে ছিলেন মেজর মেনন। প্রাণপণে তিনি দৌড়লেন আমাদের পাকা ঘরটা লক্ষ্য করে। মাঝখানে নেতাজি, তিনিও দৌড়চ্ছেন। কিন্তু 48 বছরের যে প্রৌঢ় মানুষটি সারা রাত হেঁটে এসেছেন, টপ বুট পরে, তার পক্ষে আর কত জোরে ছোটা সম্ভব? দলের সকলের পেছনে ছিল লেফটেন্যান্ট নাজির আহমেদ, কৃষ্ণসার হরিণের মতো লঘুগতির তরুণ সৈনিক। কলেজে যে 100 ইয়ার্সে পর পর 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। ফৌজির হকি টিমে যে ছিল দুর্বার সেন্টার ফরওয়ার্ড। নেতাজির এ পথটুকু অতিক্রম করতে যতটুকু সময় লাগবে, তার ভেতর সে অনায়াসে গোটা মাঠটা বার দুই পারাপার হতে পারে। অথচ চোখের সামনে দেখলাম বড় বড় পা ফেলে সে ঠিক নেতাজির পাশে পাশে হেঁটে আসছে। নেতাজি দৌড়চ্ছেন, কিন্তু নাজির হাঁটছে। দেহরক্ষী তাকে অতিক্রম করে যাচ্ছে না। অবিস্মরণীয় কটি মুহূর্ত। প্রথম প্লেনটা নিচু হয়ে নেমে এলো। নেতাজি রীতিমতো হাঁপিয়ে পড়েছেন। নাজির ওপর দিকে একবার তাকিয়ে দেখল, চোখটা আড়াল করেছে হাতের তালুতে। প্লেনটা মেশিন গানিং করতে করতে পার হয়ে গেল উঠোনটা। নেতাজি আর নাজিরের 10-15 ইঞ্চি দূরে গিয়ে মাটিতে কতকগুলো ছোবল পড়ল। ধুলো উড়ে গেল সরল রেখায়। মেজর মেনন ততক্ষণে এসে পৌঁছেছেন নিরাপদ আশ্রয়ে। নেতাজি আমাদের বারান্দা থেকে তখন আন্দাজ ফুট 30 দূরে, আর বড়জোর 10টি পদক্ষেপ। এই সময় ডাইভ দিয়ে দ্বিতীয় প্লেনটা নেমে এলো। বাজ পাখির মতো উড়ে এলো একই সরল রেখায়। মেশিন গানে ক্রটাকট শব্দ উঠছে সেই যন্ত্রদানব থেকে। কাছে, আরও কাছে এসে এক ঝাঁক গুলি ছুটিয়ে দিয়ে উঠে গেল আবার ঊর্ধ্ব আকাশে। ঠিক তার পূর্ব মুহূর্তে লাফ দিয়ে নেতাজি উঠে পড়লেন আমাদের বারান্দায়। নাজির পারল না, লুটিয়ে পড়ল তার রক্তাক্ত দেহটা সিঁড়ির গোড়ায়। ছুটে গেলেন কর্নেল চ্যাটার্জি আর নেতাজি। ধরাধরি করে দাওয়ায় তুললেন ওর রক্তাক্ত দেহটা। রক্তে ভেসে যাচ্ছে নাজিরের বাম অঙ্গ। বুলেট লেগেছে তার বাম জানুতে। আমার চোখের সামনে ঘটনাটা ঘটল। আমি পাথরের মূর্তির মতো বসে রইলাম শুধু। জ্ঞান নেই নাজিরের। তৎক্ষণাৎ মেজর মেনন আর কর্নেল চ্যাটার্জি ঝুঁকে পড়ে পরীক্ষা করতে থাকেন ক্ষতটা। বুলেটটা বার করে দিতে হবে। দিনটা কোথা দিয়ে কেমন করে কেটে গেল তার জানি না। নাজিরের জ্ঞান ফিরল বিকেলবেলায়। পায়ে অসহ্য যন্ত্রণা। বুলেটটা বার করা যায়নি, হাসপাতাল ছাড়া যাবেও না। নিকটতম হাসপাতাল মৌলমিন। সেখানেই যাচ্ছি আমরা। জানি না ওকে জীবিত অবস্থায় হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কি না। ওর যখন জ্ঞান ফিরে এলো, বললাম, কষ্ট হচ্ছে? দাঁতে দাঁত চেপে বললে, হ্যাঁ। পাটা কি বাদ দিয়ে দিয়েছি নাকি? না না, পা তোমার ঠিক আছে, ঠিক হয়ে যাবে তুমি। অসীম যন্ত্রণার মধ্যেও নাজির হাসল। বললে, হারতি, কালই তোমাকে বলেছিলাম না নাজির বিকলাঙ্গ হয়ে যাবে। আমি ওর মুখ চেপে ধরে বলি, কর্নেল চ্যাটার্জি কথা বলতে বারণ করেছেন, কিছু হবে না তোমার পায়ে। ওকে বলছি বটে, কিন্তু নিজে জানি তা হবার নয়। মেজর মেনন বলেছেন হাসপাতালে পৌঁছে বোধহয় বা পাখানা জানু থেকে কেটে বাদ দিতে হবে। অর্থাৎ নাজির আহমেদ বেঁচে থাকলেও হকি টিমের সেন্টার ফরওয়ার্ড আর বাঁচবে না। ঘনিয়ে এলো সন্ধ্যার অন্ধকার। অর্থাৎ এবার যাত্রা শুরু করতে হবে। সিত্তাং নদী পার হয়ে আমাদের একখানা লরিও আসেনি। হারাধনের সবকটি সন্তানই একে একে খোয়া গিয়েছে পথে। এসেছে একমাত্র সেই গাড়িখানা যেটাকে জাপান সরকার দিয়েছে নেতাজির ব্যক্তিগত ব্যবহারের জন্য।
নেতাজি বললেন, আহতদের আমার গাড়িতে তুলে দাও, আমরা সবাই হেঁটে যাব। এক নিঃশ্বাসে বললেন উনি। অর্থটা অনুধাবন করতে বেশ সময় লাগলো আমাদের। এ কিছু বাড়ি থেকে সামনের দোকানে যাওয়ার কথা হচ্ছে না। দূরত্বটা সিত্তাং থেকে মৌলমিন। পথটা দুর্গম, পাহাড় পর্বতে ঘেরা, সাপ, জোঁক আর গেরিলা সমাকীর্ণ। আজাদ হিন্দ সরকারের রাষ্ট্রপ্রধান, আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক, মিত্রপক্ষের ১ নম্বর শত্রু নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাগ্যে আজ একটা ৪ চাকার ভাঙা গাড়িও জোটেনি। যার গলার মালা ৭ লাখ টাকা দিয়ে কিনেছে সিঙ্গাপুরের মানুষ, যার উদাত্ত আহ্বানে ফকির হয়ে গিয়েছে কোটিপতি হাবিব, করিম ভাই আর আদমজি, সেই প্রৌঢ় ভদ্রলোক সিত্তান থেকে মৌলভীন যাবেন পায়ে হেঁটে। তা হোক, কিন্তু এর গাড়িতেই বা এতগুলি আহতদের স্থান সংকুলন হবে কেমন করে? বড়জোর ৪ জনকে গাড়ি করে নিয়ে যাওয়া চলে, অন্তত ৬ জনের উঠে বসবার ক্ষমতাই নেই। অনিবার্যভাবে প্রশ্নটা উত্থাপিত হলো। আমি সেখানে উপস্থিত। প্রশ্নটা তুললেন প্রথমে কর্নেল চ্যাটার্জি। নেতাজি কোনো জবাব দিলেন না। বিবেকানন্দের ভঙ্গিতে বাহুবদ্ধ বক্ষে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন অচঞ্চল দীপশিখার মতো। দৃষ্টি তার দূর দিগন্তে নিবদ্ধ। চশমার ভিতর দিয়েও মনে হলো তার চোখ দুটি চকচক করছে। জবাব দিলেন মেজর জেনারেল জামান কিয়ানি। এ অভিযানের কর্ণধার, এ দায়িত্ব তারই, নির্দেশ তাকেই দিতে হবে। পোড় খাওয়া সামরিক অফিসার তিনি, জীবন ও মৃত্যু তার কাছে এক দর। বাস্তব যতই রূঢ় হোক, সেনাপতিকে বিচলিত হতে নেই। মেজর মেননের দিকে ফিরে দৃঢ় অথচ অনুচ্চ কণ্ঠে বললেন, ডক্টর, নির্বাচনের ভারটা আপনার হাতেই ছেড়ে দিলাম। যে দুজনের বাঁচবার সম্ভাবনা সবচেয়ে কম। না, পারলেন না, পোড় খাওয়া সামরিক অফিসারও পারলেন না শেষ করতে তারই নিষ্ঠুর আদেশ। অসহায়ভাবে সাক করলেন একবার। শেষ না করলেও বক্তব্য তার প্রাঞ্জল। মেজর মিলানো সামরিক অফিসার, যুদ্ধক্ষেত্রে কাটা ছেঁড়ার মধ্যেই দিন কাটছে তার। তবু লাফ দিয়ে উঠে পড়েন তিনি, বলেন, ওয়েল, হাউ ক্যান আই? তিনিও শেষ করতে পারেন না তার প্রতিবাদ। জেনারেল কিয়ানি হাতঘড়ি দেখে বললেন, ৮ ঘন্টা পরে রওনা হব আমরা, ডক্টর। আমি দুঃখিত, কিন্তু নির্বাচনের জন্য 15 মিনিটসের বেশি আমি সময় দিতে পারছি না। ৪ জনকে বেছে দিন, ডক্টর। নেতাজি তখনও নির্বাক, নিষ্পন্দ। কিয়ানি তাকে ডাকলেন, আসুন আপনি, ডক্টরকে ডক্টরের কাজ করতে দিন। যন্ত্রচালিতের মতো ওরা দুজন বার হয়ে গেলেন ঘর থেকে। মেজর মেনন জ্বলন্ত দুটি চোখের দৃষ্টি মেলে তাকিয়ে থাকেন ওই প্রস্তর কঠিন নিষ্ঠুর সেনাপতির দিকে। তারপর হঠাৎ ২ হাতে মুখ ঢেকে মাটির ওপরেই থপ করে বসে পড়েন। আমার বুকের মধ্যে তখন তোলপাড় করছে। আমার নীরব উপস্থিতি বোধহয় ওরা খেয়ালই করেননি। আমার কি এখন কিছু বলা কর্তব্য? নাজিরের হয়ে, আম্মাজির হয়ে কি সুপারিশ করব মেজর মেননের কাছে? মেনন, মেরা বেটা। মেজর মেনন মুখ তুলে চাইলেন। এগিয়ে গেলেন রোগিণীর কাছে, তার হাতটা তুলে নিয়ে বলেন, আম্মাজি, বৈঠে বেটা। মেজর মেনন মাটির উপরেই বসে পড়লেন। আম্মাজির মাথায় হাত বুলোতে বুলোতে বলেন, বলুন মা, আপনার কি খুব কষ্ট হচ্ছে? ঘুমের ওষুধ দেব? না, কষ্ট নয় বেটা, একটা অনুরোধ করব তোমাকে, রাখবে? বলুন, বলুন মা, কি অনুরোধ আপনার? তুমি আমার স্বামীর কথা শুনেছ? হ্যাঁ, শুনেছি পালেল বিমানঘাটের যুদ্ধে মেজর গারেওয়াল নিহত হয়েছিলেন। তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। সে ছাড়া এ দুনিয়ায় আমার আর কেউ ছিল না, আর কেউ নেই। তুমি তুমি বরং আমাকে বাদ দাও বেটা। বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে ওঠেন মেজর মেনন, চমকে সরে যান।
জেনারেল জামান কিয়ানির ওই নিষ্ঠুর আদেশটা? প্লিজ মেজর, আমি তোমার মায়ের মতো, আমি মিনতি করছি। না না না, চিৎকার করে ওঠেন মিনন। এই 6 জন রোগীর মধ্যে আপনার অবস্থাই সবচেয়ে ভালো, নিশ্চয়ই বেঁচে উঠবেন আপনি। কিন্তু কি লাভ হবে আমি বেঁচে ওঠায়? কি নিয়ে বাঁচব আমি? আমার বয়স হয়েছে, ওদের সবার চেয়ে আমি বয়সে বড়, ওদের সকলের চেয়ে বেশি দিন আছে দুনিয়ায়। না, চুপ করুন আপনি। দ্রুত বেগে ঘর ছেড়ে বেরিয়ে যান তিনি। যুদ্ধক্ষেত্রে অনেক নারকীয় বীভৎস দৃশ্যের তিনি স্থির অচঞ্চল সাক্ষী, কিন্তু এই মর্মান্তিক দৃশ্যকে তিনি বোধ করে সহ্য করতে পারলেন না। পালিয়ে আত্মগোপন করলেন মেজর মেনন। আম্মাজি দেখতে পেলেন আমাকে, ডাকলেন। আমি এগিয়ে যাই অগত্যা। আমাকে এক টুকরো কাগজ আর কলম দেবে আরতি? কি করবেন? একটা চিরকুট পাঠাবো নেতাজিকে। ডায়েরি থেকে একটা পাতা ছিঁড়ে দিলাম, কলমটাও। কাঁপা কাঁপা আঙ্গুলে একটিমাত্র ছত্র লিখলেন তিনি, তুলে দিলেন আমার হাতে। খুলে পড়বার চেষ্টা করলাম, বুঝতে পারলাম না এক বর্ণ। বললাম, কি লিখেছেন আম্মা? আমার মাথাটা টেনে নিয়ে হঠাৎ শিরস চুম্বন করলেন। ম্লান হেসে বললেন, নেতাজি বুঝবেন, যাও নেতাজিকে দিয়ে এসো। নেতাজি অদূরেই ছিলেন, অন্যান্য অফিসারদের সঙ্গে কথাবার্তা বলে যাত্রার আয়োজন করছেন। কাগজের টুকরোটা হাতে নিয়ে এগিয়ে যায় সেদিকে। নেতাজির হাতে কাগজখানা দিয়েছি কি দিইনি, প্রচণ্ড একটা শব্দ হলো ঘরের ভিতর। সবাই ছুটে ফিরে এলাম। পড়ে আছে আম্মাজির প্রাণহীন দেহটা। নিজের রাইফেল নিজের চোয়ালে লাগিয়ে আত্মহত্যা করেছেন আম্মাজি। না, ফৌজি আইন লঙ্ঘন করেননি মেজর গাড়েওয়ালের সহধর্মিণী সরস্বতীবাই গাড়েওয়াল। ঝাঁসির রানী বাহিনীর প্রত্যেকের জন্য একটি করে বুলেট বরাদ্দ করা ছিল, স্বয়ং নেতাজির ছাড়পত্র। লোকে বলে নেতাজি পাষাণ, দুঃখে তিনি অনুদ্বিগ্ন মন, সুখে বিগত স্পৃহ। ভুল বলে তারা। আজাদি সৈন্য ভারতখণ্ডে প্রবেশ করেছে শুনে তিনি শিশুর মতো খুশি হয়ে উঠেছিলেন। আর সেদিন আম্মাজির মৃতদেহের পাশে ছোট্ট দুর্বোধ্য হরফে লেখা চিঠিখানা হাতে তাকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখেছি। তার দু চোখে জল ভরে উঠেছিল। মেজর মেননকে আর ওই নিষ্ঠুর আদেশটা পালন করতে হয়নি। 5 জনকে কোনো ক্রমে উঠিয়ে দেওয়া হলো গাড়িতে। যাত্রা মুহূর্তে আর এক কাণ্ড ঘটল, সেটাও উল্লেখ করি। কথা হলো, এতগুলি আহত রোগীকে নিয়ে গাড়ি যাচ্ছে, একজন ডাক্তার অন্তত সঙ্গে যাওয়া উচিত। নেতাজি বললেন, মেজর মেনন যাবেন ওদের সঙ্গে। আপত্তি করলেন একসঙ্গে সবাই, জেনারেল ভোসলে এবং চ্যাটার্জি। মেজর মেনন হচ্ছেন নেতাজির ব্যক্তিগত চিকিৎসক, তার কর্তব্য হচ্ছে সর্বক্ষণ নেতাজির পাশে পাশে থাকা। বিশেষ এরপর নেতাজিকে পদব্রজে এতটা পথ যেতে হবে, তাই সমস্বরে প্রবল আপত্তি জানালেন ভোঁসলে, চ্যাটার্জি, আইয়ার, স্বামী। সকলেই একমত, নেতাজিও নাছোড়বান্দা, রীতিমতো জিদ করছেন তিনি। পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে উঠল। এতক্ষণ এক কোণে চুপ করে দাঁড়িয়েছিলেন মেজর জেনারেল জামান কিয়ানি। চুপ করে শুনে যাচ্ছিলেন সকলের কথা, নিজে থেকে একটি কথাও বলেননি। কোথাও কিছু নেই, হঠাৎ বজ্র গম্ভীর স্বরে তিনি ধমক দিয়ে ওঠেন, মেজর জেনারেল ভোসলে অ্যান্ড হিজ এক্সেলেন্সি আইয়ার। সবাই চমকে ওঠেন সে কণ্ঠস্বরে। ধীর সংযত কণ্ঠে কিয়ানি ওদের সকলকে সম্বোধন করে বলেন, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে স্মরণ করিয়ে দিতে বাধ্য হচ্ছি, আপনারা বোধহয় ভুলে গিয়েছেন এই অভিযানের সর্বময় কর্তা হচ্ছেন মেজর জেনারেল জামান কিয়ানি। এই অধিকার ফৌজের সর্বাধিনায়ক আমাকে দিয়েছেন। সেই অধিকার বলে আমি আদেশ করছি, মেজর মেনন নেতাজির সঙ্গে পায়ে হেঁটে যাবেন। ফৌজের সর্বাধিনায়কের জীবন আমি বিপন্ন হতে দিতে পারি না। রোগীদের সঙ্গে কোন চিকিৎসক যাবেন তা আমি দেখব,
সে দায় আমার। এর ওপর কেউ যদি কোনো কথা বলেন, তাহলে তার পূর্বে সর্বাধিনায়কের কাছ থেকে আমার বরখাস্তের আদেশ এনে যেন সে কথা বলেন। সকলেই বুঝতে পারেন এই ধমক উনি ভোঁসলে অথবা আইয়ারকে দেননি। যারা বলেন নেতাজি ছিলেন ডিক্টেটর, তারা জেনে রাখুন এই বজ্র নির্ঘোষের জবাবে সবাই যখন নির্বাক, তখন নেতাজি নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথম কথা বলে ওঠেন। দলপতি নির্দেশের পরে আর কোনো কথা চলে না। মোটরগাড়ি রওনা হয়ে যাবার পরে জেনারেল কিয়ানি আমাদের ফল ইন করালেন। নেতাজিও এসে দাঁড়ালেন সেই সারিতে। আম্মাজির মৃতদেহে সম্পূর্ণ সৎকার করার সময় ছিল না, তবু সামরিক মর্যাদায় সংক্ষেপে তার শেষকৃত্যের আয়োজন হয়েছিল। পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলো প্রৌঢ়া ভদ্রমহিলার দেহে। দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। আমরা শেষ সামরিক অভিবাদন জানিয়ে বিদায় নিলাম। নতমস্তকে আমাদের দীর্ঘ পদযাত্রা শুরু হলো মেজর জেনারেল জামান কিয়ানির নির্দেশে। দলের প্রথম সারিতে চলেছেন নেতাজি, জাপানি জেনারেল ইসোডা আর হাচাইয়া, তারপর প্রায় 40 জন নারী এবং সব শেষে শতখানিক জওয়ান। প্রত্যেকের পিঠে প্রায় আধমন আন্দাজ বোঝা, পোশাক, চটি, মগ ইত্যাদি ব্যক্তিগত জিনিস। প্রতিটি মেয়েই তা বহন করেছেন স্বয়ং নেতাজিও। আধ ঘন্টা অন্তর এয়ার রেড অ্যালার্ম শোনা যাচ্ছে। আমরা পরীক্ষার ভেতর অথবা নিকটস্থ ঝোপঝাড় গর্তে আশ্রয় নিচ্ছি। আবার অল ক্লিয়ার বাজছে, আবার চলেছি আমরা। এই পথযাত্রার কথা আমি জীবনেও ভুলব না। রাতের পর রাত হাঁটতে হয়েছে আমাদের। ক্লান্তিতে সর্বাঙ্গ ভেঙে পড়তে চেয়েছে। জুতোর নিচে গোড়ালিতে ফোসকা পড়েছে। কম বেশি সকলেই খুঁড়িয়ে চলেছেন। পথ পথ আর পথ, ফুরোই না যেন। সারা রাত্রে আমরা হাঁটতাম প্রায় 10 ঘন্টা, সূর্যাস্ত থেকে সূর্যোদয়। প্রতি 1 ঘন্টা হাঁটার পর 5 মিনিটের বিশ্রাম। ওরা বলতেন সে 5 মিনিটও যেন শুয়ে না পড়ি, তাহলে আর উঠে দাঁড়াতে পারবো না। দুটো পা যেন পাথরের মতো ভারী হয়ে উঠত। দ্বিতীয় দিন থেকে লক্ষ্য করলাম নেতাজি একটু ঘুমিয়ে চলছেন। তারপর দিন যখন আমরা আশ্রয় নিয়েছি কিয়াকটো নামে একটি গ্রামের আমবাগানে, তখন মেজর মিনন এসে বললেন, আপনি ওই প্রকাণ্ড জুতো খুলুন দেখি, আমি ভিতরটা দেখব। নেতাজি মাথা নেড়ে বলেন, দেখার কিছু নেই, পায়ে কিছু হয়নি। না হোক, খুলুন স্যার, জুতো জোড়া খুলুন। হাত বাড়িয়ে মেজর সাহেব যখন নিজেই তার জুতো খুলতে গেলেন, তখন বাধ্য হয়ে নেতাজি আত্মসমর্পণ করলেন। ওর অর্ডারলি সেই প্রকাণ্ড কালো টপবুট জোড়া টেনে খুলে ফেলে। দেখা গেল দু পায়ে বিশাল বড় বড় ফোসকা টলটল করছে। নমিতাদি বলেছিল, আপনাদের কোনো এপিকে বুঝি আছে কোনো মহাসমরনায়কের জানুতে নাকি বৃশ্চিক দংশন করেছিল, পাছে গুরুর নিদ্রাভঙ্গ হয়, তাই তিনি মুখ বিকৃতি পর্যন্ত করেননি। সে কাহিনী আমি জানি না, কিন্তু গুরু নয়, শিষ্যদের পাছে মনোবল ক্ষুণ্ণ হয়ে যায়, তাই এত বড় যন্ত্রণার কথাটা তিনি গোপন রেখেছিলেন টপ বুটের আড়ালে। তৃতীয় রাত্রিতে আমরা যখন টলতে টলতে চলেছি, তখন সামনের দিক থেকে দ্রুতগতি 2টি গাড়ি ছুটে এলো। জাপানি অফিসার স্যালুট করে বললেন, এ গাড়ি এসেছে মৌলবিন থেকে নেতাজির জন্য, তিনি নাকি তার গাড়ি আহতদের জন্য দিয়ে দিয়েছেন। নেতাজি ধন্যবাদ জানিয়ে বললেন, অন্তত আমার এই 40টি বোনের জন্য ট্রাক পাওয়া না গেলে আমি তো গাড়িতে যাব না। জাপানি অফিসারটি সংকোচে ম্রিয়মাণ হয়ে যায়। নেতাজি পুনরায় বলেন, আপনি বরং জেনারেল ইসোডা আর হাচাইয়াকে তুলে নিয়ে মৌলমিনে পৌঁছে দিন। চতুর্থ রাত্রিতে পথ চলা সত্যিই অসম্ভব হয়ে পড়ল। বোঝা গেল নিছক দৈহিক শ্রান্তিতে আমাদের মধ্যে কিছু লোক মারা যাবে। 2টি পা আর যেন চলে না। শৈশবে সেই হাঁটি হাঁটি পা ছন্দে আমরা চলেছি।
এরপর আর দিনপঞ্জি লিখিনি আমি, সে ক্ষমতা ছিল না। যতদূর মনে পড়ে সেই রাতেই আমরা উপনীত হয়েছিলাম বিলেন নদীর ধারে। এখানে প্রচণ্ড বর্ষণে আমরা আপাদমস্তক ভিজে গেলাম। বর্ষণ থেকে আত্মরক্ষা করার মতো আশ্রয় ছিল না কোথাও। নেতাজিও দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা বলা যায় হাঁটতে হাঁটতে সম্পূর্ণ ভিজে গেলেন। রাত্রির অন্ধকারে তবু তার পিছন পিছন হাঁটা যায়, দিনের আলোয় তার দিকে আর চোখ তুলে তাকানো যায় না। এই 3 দিন তিনি দাড়ি কামাননি, স্নান করেননি, চুলে তেলও দেননি, রীতিমতো খুঁড়িয়ে চলছেন তিনি। নমিতাদি বলছিল, ওকে দেখে মনে হচ্ছে মহাগুরু নিপাতের অসুচ পালন করছেন যেন আবার। জানি না তার অর্থ কী। ফাঁসিদাকে জিজ্ঞেস করেছিলাম, দাড়ি কামাচ্ছেন না কেন উনি? চুলে তেল না দিলে মাথা ধরবে না? ফাঁসিদা বলেছিল, সব ফেলে দিয়েছেন উনি। শেভিং সেট, তেল, চিরুনি, বাড়তি জামা কাপড় সব বোঝা হালকা করেছেন। উপায় নেই, তার ব্যক্তিগত বোঝা, যাকে আমরা চলতি ভাষায় বলি কিডব্যাগ বা পিঠু, তা উনি আর কাউকেই বইতে দেবেন না। বোধ করি ওর মধ্যে যে সৈনিক আছে তাতে তার আত্মসম্মানে আঘাত লাগে। নিজের বোঝা উনি নিজেই বইবেন, অথচ শরীর আর বইছে না। ফলে উনি ক্রমাগত ওজন কমিয়ে চলেছেন। যিশুর আদেশ মেনে তিনি নিজের ক্রুশকাঠ যেন নিজেই বইছেন। এ কাহিনীর তো শেষ নেই। আগেই বলেছি, শেষ দিকে দিনপঞ্জি লিখবার দৈহিক ক্ষমতা ও মানসিক স্থৈর্য হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘ 25 বছর পর স্মৃতির ওপর ভরসা করে কিছু লেখা ঠিকও হবে না। মোট কথা, একদিন আমরা মৌলমিনে এসে পৌঁছলাম। মৌলমিন থেকে আমাদের জন্য ট্রেনের ব্যবস্থা হয়েছিল। নেতাজি মৌলমিনে পৌঁছে একদিন অপেক্ষা করেছিলেন। তার জন্য জাপান সরকার একটি রেল মোটর পাঠিয়েছিল। পরদিনই তিনি ব্যাংকক চলে গেলেন। এরপর আমার স্মৃতিকথা নেহাতি আমার ব্যক্তিগত কাহিনী। তাতে না আছে আজাদ হিন্দ বাহিনীর কথা, না নেতাজির। আমি মৌলমিনে এসে পৌঁছেছিলাম 5ই মে ভোরবেলা। ওই দিন সন্ধ্যায় মৌলমিন হাসপাতালে লেফটেন্যান্ট নাজির আহমেদ মারা যায়। আমাকে সে চিনতে পারল। রুমাল বার করে বারে বারে তার চোখের জল মুছে দিচ্ছিলাম আমি। আমার কাহিনী শেষ হলো। কি বলছেন? সেই রাজরানীর বেশে নেতাজির পায়ের ধুলো নেবার কাহিনী? না, সেসব কথা থাক। বিশ্বাস করুন, এরপর আর সেসব কথা লিখতে ইচ্ছে করছে না। কত কথাই তো বলা হলো না। আমি নিজেও জানি না কত কথা। জানি না আম্মাজি সত্যই গুপ্তচর ছিলেন কি না। জানি না তিনি কি লিখেছিলেন নেতাজি। সেসব কথা তো আপনাদের জানাতে পারিনি। এটাও অকথিত থাক না। হাসপাতাল কর্তৃপক্ষ নাজিরের ব্যক্তিগত সম্পত্তি আমার হাতেই সমর্পণ করেছিলেন। আপনাদের মাতৃভূমি স্বাধীন হবার পর নাজিরের মায়ের ঠিকানায় তার হাতঘড়ি, কলম ইত্যাদি পার্সেল করে পাঠিয়ে দিয়েছিলাম। আমার কাছে রইল মাত্র 2টি স্মৃতিচিহ্ন। উর্দু বয়তে ঠাসা তার একটি ছোট্ট নোট বই। মৌলমিন হাসপাতালের দক্ষিণ পূর্ব কোণে একটা ফুলে ভরা গুলমোহর গাছের তলায় ওকে কবর দিয়েছিলাম। কবিতার খাতাটা তার ভিতর ফেলে দিতে পারিনি। আমার কেমন যেন মনে হয়েছিল ও খুব খুশি হবে আমি সেটা নিয়ে এলে। ওই খাতাটি আমাকে বাধ্য করেছে উর্দু ভাষা শিখতে। এখানকার স্কুলে উর্দুই শেখাই আজ। নাজিরের ওই খাতাটা আমাকে শুধু জীবনই দেয়নি, দিয়েছে জীবিকাও। আরও একটা স্মৃতিচিহ্ন আছে। যে রুমালটা দিয়ে ওর ক্ষতস্থান চেপে ধরেছিলাম একদিন, ওই একটি রুমাল ছিল আমার সম্বল। ওই রক্ত মাখা রুমাল দিয়েই আবার সেই হাসপাতালে আর একদিন মুছিয়ে দিয়েছিলাম মৃত্যু পথযাত্রীর চোখের জল। 25 বছর অতিক্রান্ত হয়ে গেছে তারপর। আজ আমি প্রৌঢ়া, তবু সেই রুমালটি তেমনই আছে।
ওর চোখের জলের আর চিহ্নমাত্র নেই, নিঃশেষে শুকিয়ে গিয়েছে। জমে আছে শুধু রক্তের একটা চাপা কালো দাগ, রাঙা নয় কিন্তু। তবু ওই রুমালটা যেদিন বাক্সের তলা থেকে বার করে দেখি, তখন 25 বছরের ওপার থেকে শুনতে পাই, 2 लफ्जों में पुशीदा एक मेरी कहानी है, एक लफ्ज मोहब्बत है, एक लफ्ज जवानी है। 2 लफ्जों में पुशीदा एक मेरी कहानी है, एक लफ्ज मोहब्बत है, एक लफ्ज जवानी है। आंसू को मेरे लेकर दामन पे जेरा बजाचो, जमजाए तो खून है, बह जाए तो पानी है। आंसू को मेरे लेकर दामन पे जेरा बजाचो, जमजाए तो खून है, वह जाए तो पानी है। বন্ধুরা, শেষ হলো আরতি নায়ারের জবানবন্দি। আরতি নায়ার বাস্তব চরিত্র। আরতির দিনলিপিতে তার রানীর বেশে নেতাজির আশীর্বাদ লাভের প্রসঙ্গ আছে, যে বর্ণনা লেখক অন্যান্য প্রত্যক্ষদর্শীর জবানবন্দিতে জেনেছিলেন। আগস্ট 1945-এ নেতাজি যখন শেষবার রেঙ্গুন শহর ত্যাগ করে যান, তার আগের রাত্রে আজাদ হিন্দ বাহিনীর সৈনিকেরা একটি নাটক মঞ্চস্থ করেছিল হিন্দিতে, ঝাঁসির রানী। আরতি রানীর বেশে অভিনয় করে। নেতাজি এত মুগ্ধ হয়েছিলেন যে গ্রিন রুমে এসে আরতির মাথায় হাত রেখে তাকে আশীর্বাদ করেছিলেন। তার বিস্তারিত বর্ণনা লেখক তার আমি নেতাজিকে দেখেছি গ্রন্থে উল্লেখ করেছেন, মানে আরতি নায়ারের দিনলিপির মাধ্যমে। আর সরস্বতী গাড়োয়ালের কথাটাও না বললে হবে না। সরস্বতী গাড়োয়াল আম্মাজি আত্মহত্যার পূর্বে নেতাজিকে এক লাইনে যে চিঠিখানি ফরাসি ভাষায় পাঠিয়েছিলেন, সেটা বঙ্গানুবাদে হলো, নেতাজি, আমাকে আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত করবার অনুমতি দিয়ে যান। বাস্তবে সরস্বতী গাড়োয়ালের স্বামী সম্মুখ যুদ্ধে শহীদ হননি, তিনি বন্দী হয়েছিলেন ইংরেজি সৈন্যের হাতে। আর বিশ্বাসঘাতকতা করে আজাদ হিন্দ বাহিনীর অনেক গুপ্ত কথা ব্রিটিশ ইন্টেলিজেন্সকে জবানবন্দিতে জানিয়েছিলেন। বাহিনীর অন্যান্য সাধারণ সৈনিক তা জানত না, তবু আজাদ হিন্দ বাহিনীর গোয়েন্দা বিভাগের নির্দেশে প্রফেসর সরস্বতীবাই গাড়োয়ালকে বরাবর সন্দেহের চোখেই দেখা হতো। এই গোপন সংবাদটা জানতেন সরস্বতীবাই এবং সর্বাধিনায়ক স্বয়ং নেতাজি। সেজন্যই ওই মহিয়সী মহিলা ওইভাবে নেতাজির অনুমতি প্রার্থনা করে আত্মহত্যা করেন, অন্যান্য রোগীদের স্বার্থে আত্মদান করেন। এটি বাস্তব তথ্য। বন্ধুরা, আমি নেতাজিকে দেখেছি বইখানি আমি যখন কলেজে পড়ি তখন পড়েছিলাম, এবং এত মনে দাগ কেটে গিয়েছিল, ওই উর্দু বয়েতটা মানে মুখস্থই করে ফেলেছিলাম। ফকত তেরি সুরত দেখনে কো আতি হ্যায় সাকি, ওয়ার্ন পিনে কো তো মেখানা और भी है। फकत तेरी सूरत देखने को आती है साकी, वरना पीने को तो मैखाना और भी है। पहले तो सीखने आके देखा इधर उधर, फिर सर झुकाकर दाखिली मैखाना हो गए। पहले सीखने आके देखा इधर उधर, फिर सर झुकाकर দাখিলি মেখানা হো গই। যখন আমি চ্যানেলটা খুলি, তখন আমার মনে হয়েছিল যে আমি এইটা পড়বই। নেতাজিকে দেখেছি, এই বইটি আমি পড়বই। কিন্তু যাই হোক, এখন হলো না। পরবর্তী কোনো সময় নিশ্চয়ই আমার পড়বার ইচ্ছা রইল। যদি আপনাদের এই অংশটা, আমি নেতাজিকে দেখেছি বইটির প্রথম অংশ এইটি, আরতি নায়ারের দিনলিপি, এই অংশটা বাদ দিয়ে
যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাকে জানাবেন। এটা তো একদম অন্য ধরনের বই। এটা তো আমাদের মানে নেতাজিকে নিয়ে আমাদের যে আবেগ, সেখানে তো কোনো কম্প্রোমাইজ নেই আর কি। যাই হোক, আম, আমার নতুন বন্ধুরা, যদি এটা শুনে আপনাদের ভালো লাগে আপনারা তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর পুরনো বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই বইটি শুনবার জন্য। আর একটু কমেন্টস করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।